নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ১৩ই ডিসেম্বর যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসি কেলেঙ্কারির পর ১৬ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী কতগুলো সিদ্ধান্ত নিয়েছেন। অনেকে সেটা বলছেন, দেখলে মুখ্যমন্ত্রী কতটা নির্ভীক, কতটা নিরপেক্ষ, কিভাবে রাজধর্ম পালন করেন। তো এটাকে অনেকে বলছেন রাজধর্ম নয়, এটা রানী ধর্ম। হীরক রানীর দেশে তো রানী ধর্মই পালন করা হবে, হীরক রাজার দেশ হলে নয় রাজধর্ম পালন করা হবে। অনেকে বলছেন যে অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাপত্রতে বানান ভুল আছে। আরে আপনারা অবাক হচ্ছেন কেন? সঠিক বানান লিখবে তৃণমূলের নেতা মন্ত্রীরা, এটা আপনারা এক্সপেক্ট করেন কিভাবে? সঠিক বানান লিখলে পরে কি আর তৃণমূল কংগ্রেস করত? সেই পদত্যাগের ইচ্ছাপত্র নিয়েও বিতর্ক হচ্ছে, কারণ ওই রকম সাদা পাতায় শ্রদ্ধেয় দিদি সম্বোধন করে পদত্যাগের ইচ্ছা কি প্রকাশ করা যায়? এ নিয়ে একটা বিতর্ক আছে। আমি যেটা শুনলাম, এই গঙ্গাসাগর মেলা এবং হুগলিতে মুসলমানদের যে একটা বড় ধর্মীয় সমাবেশ হবে, তার প্রস্তুতি বৈঠকে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম মুখ্য সচিব ছিলেন। সেই বৈঠক শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসকে একটু আলাদা করে ডেকে নিয়ে বলেন যে কি কি করতে হবে। বাধ্য ছাত্রের মতো বা আদরের ছোট ভাইয়ের মতো অরূপ বলেছিলেন, দিদি তুমি যা বলবে সেটাই করব। অর্থাৎ সাজানো চিত্রনাট্য, এটা তো আমরা সবাই বুঝতে পারি। আসলে অরূপ বিশ্বাসকে নিরপেক্ষ তদন্তের আওতা থেকে বাঁচানোর জন্যই মুখ্যমন্ত্রী এই পদত্যাগের নাটকটা সংগঠিত করিয়েছেন। আদালতে মামলা চলছে। যিনি অবসরপ্রাপ্ত বিচারপতি ২০১৩ সালে অবসর নিয়েছিলেন, সেই অবসর নেয়ার পর ১২ বছর কেটে গেছে, একদিনের জন্যও তিনি আনএমপ্লয়েড থাকেননি। যখনই কোনো এই ধরনের কমিশন হয়, তার মাথায় বসে যান এই প্রাক্তন বিচারপতি। তিনি কালীঘাটের অতীব ঘনিষ্ঠ, বালু মল্লিকেরও খুব ঘনিষ্ঠ ছিলেন। সাজানো চিত্রনাট্য। সেই তদন্ত কমিটি সুপারিশ দিল, সুপারিশ দেওয়ার পর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রী অরূপকে পদত্যাগের কথা বললেন। অরূপ বাধ্য ছাত্রের মতো পদত্যাগের ইচ্ছা প্রকাশ করল। ২-৩ জন পুলিশ কর্তাকে শোকজ করা হলো, একজনকে সাসপেন্ড করা হলো। অর্থাৎ পুরো সাজানো চিত্রনাট্য মেনেই কিন্তু বিষয়টা চলছে। আর ২৪ ঘন্টার মধ্যে শোকজের জবাব দিতে হবে, এটা কি আদৌ বাস্তবসম্মত? অরূপ বিশ্বাস এবং দিদিমণির গটাপ বঙ্গবাসী ধরে ফেলেছে। আরে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাকে তার সমস্ত পদ থেকে সরিয়ে দিতে পারতেন। তিনি এখনো ক্যাবিনেট আলো করে থাকবেন, আবাসন দপ্তর তার হাতে থাকবে, বিদ্যুৎ দপ্তর তার হাতে থাকবে। শুধু ক্রীড়া দপ্তরে লোক দেখানো তার পদত্যাগের ইচ্ছাপত্র, এবং দিদিমণি বলেছেন তিনিই সব দেখবেন। আরে তিনি সব মন্ত্র কি দেখেন? যে মন্ত্রীগুলো আছে তারা শুধু কি বলবো আর কি আলংকারিক, একটা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা তাদের নেই। এমনকি কোন আমলাকে বদলি করতে হবে সেটাও তারা মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় বসে থাকেন। আর মুখ্যমন্ত্রী তো সব জানেন, কবিতা জানেন, গান জানেন, ডাক্তারি জানেন, আইন জানেন, শিল্প জানেন, সব জানেন, তিনি সর্বজ্ঞ। তাই তার সাজানো মন্ত্রিসভায় তিনিই সর্বে সর্বা। তাই আবার পিভির সময় তো তুমি ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন ৯১ সালে কেন্দ্রে, তাই ক্রীড়া দপ্তর চালনার অভিজ্ঞতা তার আছে। যিনি খেলা হবে বলে বল ছোড়েন, তা খেলা দপ্তর তার হাতেই টাকা ভালো। বঙ্গবাসী দেখুন না যে দিদিমণি কিভাবে এই স্বল্প সময়ের মধ্যে ক্রীড়া দপ্তরের কোনো আমূল সংস্কার করতে পারেন কিনা। অরূপ বিশ্বাসের পদত্যাগ ইচ্ছাপত্র পেয়ে মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে যেটা বেরিয়েছে, তাতে তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন অরূপের এই পদত্যাগের ইচ্ছা, কারণ তদন্ত হচ্ছে, তদন্তের নিরপেক্ষতার স্বার্থে যে অরূপ সরে দাঁড়াবার যে ইচ্ছা প্রকাশ করেছেন সেটা মুখ্যমন্ত্রী সাধুবাদ জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী বছর দেড়েক আগে আরজি করে যে ঘটনা ঘটলো, সিবিআই তদন্ত করেছিল, এখনো করছে। সেই তদন্তের স্বার্থে মুখ্যমন্ত্রীর কি উচিত ছিল না স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া? মুখ্যমন্ত্রী এগুলো করবেন না, তাই এটাকে বললাম নাটক। কিন্তু আসল বিষয়টা কিন্তু অরূপ বিশ্বাস নয়। আমার সব থেকে সিগনিফিকেন্ট লেগেছে রাজীব কুমারকে শোকজ করা। রাজীব কুমারকে শোকজ করা, এর পিছনের গল্পটা আমি আপনাদের বলবো, একটা এক্সাম্পলও টানবো, সেটা দিল্লির মোদী সরকারের। তার আগে বলি, আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করছেন আমার এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমি সত্যিই কৃতজ্ঞ। আপনাদের সাড়া দেখে আমি অভিভূত। আপনারা যারা আমার এই অনুষ্ঠান দেখেন, বিভিন্ন ডিভাইসে দেখেন, যেখানেই দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন আছে, সেই বাটনে ক্লিক করলেই আপনারা আপনাদের সহযোগিতা আমাকে পৌঁছে দিতে পারবেন। দেখুন, দিল্লির ক্ষমতার অলিন্দে একটা প্রশ্ন ঘুরপাক খায়, মোদি জমানায় তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিটি কে? প্রধানমন্ত্রী এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে সব থেকে দুজন গুরুত্বপূর্ণ চরিত্র, এই বিষয়ে কারুর মনে কোনো সন্দেহ নেই। প্রশ্ন করতে পারেন, তাহলে তৃতীয় চরিত্রটি কে? রাজনাথ সিং, নীতিন গডকরি, নির্মলা সীতারামন? হোল্ড ইউর ব্রেথ, এরা কেউ নয়। তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন পেশায় একজন ইঞ্জিনিয়ার, যিনি সবসময় লো প্রোফাইল মেনটেন করেন, হাইড্রা হেডেড মিডিয়া অর্গানাইজেশনকে ম্যানেজ করেন, যাতে মোদিজির কর্মকাণ্ড সম্পর্কে সবসময় পজিটিভ ন্যারেটিভ তৈরি করে সংবাদ মাধ্যম। পুনে থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পাশ করে ভিলওয়ারাতে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াতেন। 2008 সালে আহমেদাবাদ শহরে একটা বড় কনফারেন্স হয়। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে সেখানে উপস্থিত ছিলেন। সেই কনফারেন্স চলাকালীন কিছু টেকনিক্যাল গ্লিচেস হওয়ার জন্য অনুষ্ঠানটা প্রায় পণ্ড হতে বসেছিল। তখন সেই ভদ্রলোক বিদ্যুতের গতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নরেন্দ্র মোদীর নজরে পড়ে যান। তিনি হলেন হিরেন যোশী। দিল্লির ক্ষমতার অলিন্দে তিনি হিরেন ভাই নামে পরিচিত। ওয়ার্কহলিক, ফিয়ার্সলি লয়াল টু হিজ বস, অন্তরালে থেকে ক্ষমতা এক্সারসাইজ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কমিউনিকেশন টিম আছে, সেই টিমের মাথা তিনি। একটা বড় টিম তার নিয়ন্ত্রণে আছেন। পিএমও থেকে তিনি পর্যালোচনা করেন। এই জমানার একটা অবসেশন আছে এক্স নিয়ে, মানে এক্সে পোস্ট। প্রত্যেক মন্ত্রী দেখবেন এক্সে পোস্ট করেন, প্রধানমন্ত্রীও করেন, পিএমও থেকে করা হয়, বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতারা করেন। সেই পোস্টগুলো মনিটরিং করে এই ভদ্রলোকের নেতৃত্বাধীন যারা আছেন, তারা হিরেন যোশীর নেতৃত্বাধীন। এবং কোন টেলিভিশন চ্যানেলের প্রাইম টাইমে কোন বিষয় নিয়ে আলোচনা হবে, কারা কারা পার্টিসিপেট করবেন, সেই বিষয়গুলো নাকি এই হিরেন যোশী কার্যত ঠিক করে দেন। কথায় কথায় সংবাদপত্রের বা টেলিভিশন চ্যানেলের মালিককে ফোন করে তার বক্তব্য জানান। যেমন 2024 লোকসভা নির্বাচনে বানসওয়ারাতে নরেন্দ্র মোদীর একটা বক্তব্য নিয়ে বিতর্ক হয়েছিল। রাজদীপ সরদেশাই তার বইতে বলেছেন, সেই বিতর্কের সময় একজন সাংবাদিক বলেছিলেন যে নির্বাচন কমিশন কেন প্রধানমন্ত্রীকে জবাবদিহি করতে বলছেন এই ধরনের বক্তব্যের জন্য। তৎক্ষণাৎ হিরেন যোশী নাকি সেই মিডিয়া হাউসের কর্ণধারদের ফোন করে উষ্মা প্রকাশ করেন এবং সেই সাংবাদিককে
পুরো নির্বাচনের সময় অফ এয়ার করা হয়। সেই হিরেন যোশী অত্যন্ত লো প্রোফাইল মেনটেন করেন, কিন্তু পর্দার আড়ালে থেকে তিনি ছড়ি ঘোরান এবং তার একটাই লক্ষ্য যে তার বস তার সম্পর্কে যেন পজিটিভ ন্যারেটিভ তৈরি হয় সমাজ মাধ্যম, গণমাধ্যমে। দেখুন, বাজপেয়ীজির সময় বলুন, মনমোহন সিং এর সময় বলুন, মিডিয়া অ্যাডভাইজার ছিলেন, অনেকে ছিলেন, সঞ্জয় বারু ছিলেন, বিনোদ দুয়া ছিলেন, অনেকে ছিলেন। এরা প্রতিষ্ঠিত সাংবাদিক, 3.5-4 দশক সাংবাদিকতা করে তারপর তারা কেউ অ্যাডভাইজারি রোলে এসেছিলেন। এটা তাদের কাছে দীর্ঘ সাংবাদিকতার ক্যারিয়ারের পর একটা অন্য অপশন, পলিসি ম্যাটারে তাদের মতামতকে তারা দিতে পারতেন। কংগ্রেস আমলে কি মিডিয়াকে কন্ট্রোল করা হতো না? অবশ্যই হতো। আহমেদ প্যাটেল করতেন। সংবাদপত্রের দপ্তর বা মালিককে বা প্রধান সম্পাদককে ফোন করে বলা হতো যে গান্ধী পরিবারের বিরুদ্ধে যেন নেগেটিভ ন্যারেটিভ তৈরি না হয়। কিন্তু তারা ছিলেন প্রতিষ্ঠিত সাংবাদিক। এই হিরেন যোশী কিন্তু সাংবাদিক নন, তিনি পেশায় ইঞ্জিনিয়ার, কিন্তু বর্তমানে মোদি সরকারের মানে প্রাইম মিনিস্টারের যে মিডিয়া কন্টিনজেন্ট আছে তার প্রধান। রাজধানীর পাওয়ার করিডোরে এখন গুঞ্জন যে হিরেন যোশী ইন না আউট। কারণ 2008 থেকে 2025 17-18 বছর নরেন্দ্র মোদীর কার্যত ছায়া সঙ্গী ছিলেন এই ভদ্রলোক। এই গুঞ্জনটা কেন হয়েছে যে প্রসার ভারতীর প্রধান হিসাবে নবনীত সহগল হঠাৎ করে পদত্যাগ করেছেন। তারপরেই এই গুঞ্জনটা দানা বেঁধেছে, তাহলে কি এই যোশী, হিরেন যোশী, তারও কি প্রস্থান সময়ের অপেক্ষা মাত্র? কেন বললাম? এই হিরেন যোশী হচ্ছে অমিত শাহের পর মোদি জমানায় সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি প্রাইম মিনিস্টারের সঙ্গে কার কি অ্যাক্সেস হবে সেটা পর্যন্ত কন্ট্রোল করেন। তাহলে এমন কি ঘটেছে পিএমওর মধ্যে যে হিরেন যোশীকে নিয়ে এই ধরনের গুজব ছড়াচ্ছে? যা কিছুটা যা রটে তা কিছুটা কিন্তু বটে, এটাকে বললে চলবে না। তবে হিরেন যোশী বলেছেন এগুলো গুজব, তিনি পিএমওতেই আছেন। নরেন্দ্র মোদীর কাছে যেমন হিরেন যোশী, আমাদের দিদিমণির কাছেও তেমনি রাজীব কুমার। দেখুন, রাজীব কুমার অত্যন্ত দক্ষ অফিসার এবং পুলিশ মহলে কিন্তু তিনি খুব জনপ্রিয়। বিশেষ করে নিচুতলার পুলিশ কর্মীরা তাকে খুব সম্মান করেন, কারণ ফোর্সের সদস্যদের সুখ দুঃখের সঙ্গী হন রাজীব কুমার। তিনি বোধহয় রুরকের ইঞ্জিনিয়ার। বুদ্ধবাবু তাকে খুব পছন্দ করতেন, এসটিএফ এর প্রধান বানিয়েছিলেন যখন মাওবাদী সমস্যা তীব্র আকার ধারণ করেছিল। তারপর 2011 সালে দিদিমণি ক্ষমতায় আসার পর তিনি এই দক্ষ অফিসারটিকে চিনে নেন, তাকে তার মতো করে কাজে লাগান। সারদা কাণ্ডে রাজীব কুমারের ভূমিকা কি আমরা সবাই জানি। 2019 সালের ফেব্রুয়ারিতে রাজীব কুমারের সরকারি বাসভবনে, তখন তিনি কলকাতার পুলিশ কমিশনার, যখন সিবিআই যায়, খবর পেয়ে মুখ্যমন্ত্রী চলে আসেন, ধর্মতলায় তিনি অবস্থান করেন। তারপর রাজীব কুমারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, রাজীব কুমার কার্যত লুকিয়ে থাকতে বাধ্য হন। তারপর হাইকোর্ট থেকে স্বস্তি মেলার পর তিনি আবার প্রকাশ্যে আসেন। এই রাজীব কুমারের যে অ্যাক্সেস মুখ্যমন্ত্রীর কাছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. একাধজনের এরকম অ্যাক্সেস থাকতে পারে দিদিমণির কাছে। বস্তুত রাজীব কুমারকে তিনি ভরসাও করতেন, নির্ভরও করতেন, এবং রাজীব কুমার ফিয়ারসলি লয়াল টু হিজ বস, মানে মাননীয়ার প্রতি তার কি বলবো আর কি আনুগত্যের কোনো ঘাটতি কেউ দেখেনি। আবার রাজীব কুমারও তার যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার যে প্রক্সিমিটি সেটা কিন্তু সবসময় ফ্লন্ট করতেন না। খুব রেয়ার প্রেসমিট করতেন, খেজুর করারও পক্ষপাতী নন,
এবং মুখ্যমন্ত্রীর স্বার্থ যাতে সুরক্ষিত থাকে রাজীব কুমার তার জন্য চেষ্টার কসুর করেননি। তাহলে রাজীব কেন রোষানলে পড়লেন? ক্ষমতার অরিন্দের খবর জানুয়ারি মাসে রাজীব কুমারের অবসর। রাজীব কুমার বুঝতে পারছেন যে একটা চার্নিং চলছে রাজ্যে। তিনি তো ইন্টেলিজেন্স ইনপুট তার কাছে প্রচুর আসে। হয়তো তিনি ভাবছেন যে এবারে পালা বদল কার্যত নিশ্চিত, তাই তিনি কি কিছুটা দূরত্ব তৈরির চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রীর সব কথায় সায় দিচ্ছেন না, হ্যাঁতে হ্যাঁ নাতে না বলছেন না। দিদিমণি চান এমন অফিসার, দিদিমণি যদি বলেন সূর্য পশ্চিম দিকে ওঠে, তারাও সমস্যারে বলবে হ্যাঁ ম্যাডাম সূর্য তো পশ্চিম দিকেই ওঠে, আপনি তো বলছেন। রাজীব কুমার কি ডেভিয়েট করছেন তার অবস্থান থেকে? তাহলে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের কমিটির সুপারিশে পুলিশের ল্যাপসেস আছে। কিভাবে ওখানে জলের বোতলের গাড়ি প্রবেশ করলো, খাবার গাড়ি প্রবেশ করলো, কেউ কিছু জানতো না, এই মেস কি করে হলো? শোনা যাচ্ছে 31,000 টিকিট কমপ্লিমেন্টারি। ভাবুন, 400, 500, 1000 হতেই পারে, মন্ত্রিসভা সবাই পায়, অন্যান্য আমলারা পান, অর্গানাইজাররা দেয়। 31,000 কমপ্লিমেন্টারি টিকিট উদ্যোক্তারা দিতে বাধ্য হয়েছিলেন। আরে তারা তো মাল কামানোর জন্য মেসিকে এনেছেন, কোনো সমাজ সেবা করতে তো আনেননি। তাহলে 31,000 টিকিট শোনা যাচ্ছে, আমি এক্স্যাক্টলি ফিগারটা বলতে পারবো না, আমি বলছি যেটা শোনা যাচ্ছে 31,000 কমপ্লিমেন্টারি টিকিট এই শতদ্র দত্ত ডিস্ট্রিবিউট করতে বাধ্য হয়েছেন ক্রীড়ামন্ত্রী এবং অন্য মন্ত্রীদের। ক্রীড়ামন্ত্রীর চাপ প্রচন্ড ছিল। তা এটা পুলিশ কি জানতো না? কোঅর্ডিনেশনের কেন এত অভাব? মেসি এয়ারপোর্টে নামার পর কোন গাড়িতে আসবেন, কোথায় যাবেন, কখন যুবভারতীতে আসবেন, সে নিয়ে নাকি প্রপার কোঅর্ডিনেশনই ছিল না। মুকেশ কুমার যিনি বিধাননগরের সিপি, তাকে শোকজ করা হয়েছে, ঠিক আছে। মুকেশ কুমারও কিন্তু খুব ভীষণ অনুপ্রাণিত যখন মুর্শিদাবাদে ছিলেন, ডিআইজি মুর্শিদাবাদ ছিলেন বলে। অনেকে বলেন তৃণমূল দলটা তিনিই চালাতেন। তা মুকেশ কুমার বিধাননগর কমিশনারেটের প্রধান, তাকে শোকজ করা হলো, ঠিক আছে। অনিশ সরকার, যার নেতৃত্বে প্রথমে কমিটি তৈরি হয়েছিল, তদন্ত কমিটি, তাকে আবার সাসপেন্ড। এই অবধি এক্সপেকটেশন ছিল। কিন্তু রাজীব কুমারকে শোকজ, তাও তার অবসরের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন তিনি, মুখ্যমন্ত্রীর অতীব ঘনিষ্ঠ। এটা কি শুধু রানী ধর্ম পালনের বার্তা, নাকি রাজীব কুমার আর দিদিমণির গুডবুকে নেই? এই বার্তাটাই সর্বস্তরে দিয়ে দেওয়া হলো। রাজীব কুমার আমার মনে হয় সম্ভবত, জানি না, পট পরিবর্তন, পালা পরিবর্তন সবসময় হয়, অবসরের পরে তাকে অ্যাডভাইজার করা হবে কি হবে না, রাজীব কুমার অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা পরের কথা। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সম্পর্কের একটা অবনতি হয়েছে, সেটা রাজীব কুমারকে শোকজ করার মধ্যে দিয়ে স্পষ্ট। তাহলে রাজীব কুমার কি মুখ খুলতে পারেন সারদা টারদা নিয়ে? এরকম কোনো ইঙ্গিত কি বঙ্গেশ্বরী পেয়েছেন? তাই তিনি রুষ্ট হয়েছেন, তাই তাকে শোকজের সিদ্ধান্ত। যে তদন্ত কমিটি গঠন হয়েছে, সুপ্রতিম সরকার, জাভেদ শামীম, রাজীব কুমার তো তার থেকে সিনিয়র অফিসার, তারা কিভাবে তদন্তটা করবেন? আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজীব কুমারকে শোকজ করা, যিনি দিদিমণির একদম চোখ কান হিসাবে পরিচিত ছিলেন। তার সাংঘাতিক অ্যাক্সেস দিদিমণির কাছে। আগে অনেক ডিজি এসছেন, রাজীব কুমারের মতো অ্যাক্সেস কারুর আছে? যার সরকারি বাসভবনে সিবিআই অভিযান করছে এই খবর শুনে মুখ্যমন্ত্রী চলে গেছিলেন কমিশনের বাড়িতে, তারপরে ধর্মতলে অবস্থান করলেন সেই রাজীব কুমারের জন্য। সেই রাজীব কুমারকে অবসরের 1-1.5 মাস আগে শোকজ করছে প্রশাসন।
সুদূর তাৎপর্য আছে। ঠিক যেরকম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কমিউনিকেশন টিমের প্রধান টেকনোক্র্যাট হিরেন যোশী, তিনি নরেন্দ্র মোদীর গুড বুকে আছেন কি নেই তা নিয়ে রাজধানী দিল্লির ক্ষমতার অলিন্দে জল্পনা তৈরি হয়েছে, ঠিক রাজীব কুমারকে শোকজ করার পর পশ্চিমবঙ্গের প্রশাসনের অন্দরেও একই রকম জল্পনা তৈরি হচ্ছে যে রাজীব কুমারের সঙ্গে দিদিমণির যে মসৃণ সম্পর্ক ছিল সেই সম্পর্ক কি বাধাপ্রাপ্ত হয়েছে। সময় এই প্রশ্নের উত্তর দেবে।